বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির ভূমিকা নিয়েও। একের পর এক সামনে আসছে ঘটনায় জড়িত পিএসসির কর্মকর্তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস চক্রের 17 সদস্য। আইনের আওতায় আসতে পারে প্রশ্ন কিনে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিশেষ কর্মকর্তাও। কে তালিকা সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলীর এমন বিলাসী জীবন দেখে কে ভাববে কর্মজীবনে তিনি ছিলেন একজন গাড়ি চালক? কতই বা বেতন পেতেন তিনি? নাকি আলাদিনের চেরাগ বা গুপ্তধন পেয়েছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালক? তবে আলাদিনের চেরাগ বা গুপ্তধন না পেলেও আবেদ আলী পেয়েছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সান্নিধ্য, যারা সবাই মিলে গড়ে তুলেছেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা ফাঁস করতেন বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে চক্রটির আদ্যপান্ত। প্রশ্ন ফাঁস করার পুরো প্রক্রিয়ায় জড়িত পিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক, অডিটর সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তথ্য প্রমাণ নিয়ে কথা বলতে গেলে তারা বাধ্য হন ক্যামেরার সামনে নিজেদের অপকর্ম স্বীকার করে নিতে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি ছিলাম 15 বছর আগে। আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। এদিকে দেশের লাখো তরুণের আস্থার জায়গা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির কর্মকর্তাদের এমন অপকর্মের সংবাদ প্রকাশের পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সাঁড়াশি অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার গ্রেফতার করা হয় চক্রটির 17 সদস্যকে। এরপরেই প্রশ্ন উঠে, অর্থের বিনিময়ে প্রশ্ন কিনে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি হবে, নাকি অধরাই থেকে যাবেন তারা? সিআইডির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত পিএসসির কর্মকর্তাদের গ্রেপ্তারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। উঠে এসেছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া বেশ কয়েকজন প্রার্থীর নামও। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রশ্ন ফাঁসের পিএসসির কর্মকর্তারা হলেন মূল খেলোয়াড়। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন। অফিস সহকারী সাজেদুল ডেসপাস রাইটার খলিলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন। পরে ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো। গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। সিআইডির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, তারা এখন পর্যন্ত তদন্তে আরো অনেকের নাম পেয়েছেন। হাই প্রোফাইল কিছু নামও এসেছে, যেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান বলছেন, সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে। তবে বিসিএস সহ পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা। লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই বাতিল হবে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এর আগে গ্রেপ্তার হওয়া 17 আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে 7 জন দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডি ইতিমধ্যে 17 জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে 7 জন আসামি বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করেছে। হিজরি নববর্ষে ইসলামী ছাত্র আন্দোলনের স্বাগত মিছিল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজ বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধী ও নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ 10% বেশি নয়। উন্নত সব দেশে মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে যার ব্যতিক্রম একমাত্র আমাদের দেশ, অথচ বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে। এমতো অবস্থায় 50% অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে, একই সঙ্গে দেশ থেকে মেধার পাচার হয়ে যাবে। সুতরাং বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই। রবিবার রাজধানী বায়তুল আমান মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেইটে হিজরি নববর্ষ উপলক্ষে স্বাগত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাগত র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সরোয়ার, প্রশাসনা সম্পাদক নাজিম উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ইব্রাহিম খলিল, কওমি মাদ্রাসার সম্পাদক ওবায়দুল মাহমুদ প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক।